সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর এক সপ্তাহে যা যা ঘটেছিল সেই সম্পর্কে আমাদের আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। 1981 সালের 30 মে ভোরে চট্টগ্রামের এক সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৪৫ বছর আগের সেই হত্যাকাণ্ড নিয়ে এখনও নানান প্রশ্ন উঠতে দেখা যায়, যেগুলো বছরের পর বছর ধরে অমীমাংসিতই রয়ে গেছে। জিয়াউর রহমানের মৃত্যুর পর একের পর এক ঘটনা ঘটতে থাকে, যার মাধ্যমে কয়েক মাসের মধ্যে নাটকীয়ভাবে ক্ষমতায় কেন্দ্রে চলে আসেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। এর মধ্যে হত্যাকাণ্ডের দিন থেকে পরবর্তী 7 দিন সময় ঘটনাবহুল এবং তাৎপর্যপূর্ণ ছিল বলে মনে করেন অনেকে। চলুন জেনে নেওয়া যাক এই এক সপ্তাহে কি কি ঘটনা ঘটেছিল। ঘটনার আগের দিন অর্থাৎ 1981 সালের 29 মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুদিনের সফরে চট্টগ্রাম গিয়েছিলেন। তার সফরের মূল উদ্দেশ্য ছিল নিজের প্রতিষ্ঠা করা রাজনৈতিক দল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যকার বিরোধ নিরসন। পরিকল্পনা অনুযায়ী প্রথম দিনে নেতাকর্মীদের সঙ্গে একের পর এক বৈঠক শেষে মধ্যরাতে ঘুমাতে যান জিয়াউর রহমান। এর কয়েক ঘন্টার মধ্যে সেনাবাহিনীর একটি দল তার উপর গুলি চালায় এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর 30 মে সকালে রেডিওতে প্রথমবারের মতো জিয়াউর রহমানের মৃত্যুর খবর ঘোষণা করা হয়। তখনকার পত্রপত্রিকার খবরে বলা হয়েছে যে অন্য দিনের মতো সেদিনও চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে সকাল 7টায় সংবাদ সম্প্রচার শুরু হয়, কিন্তু মাত্র 3 মিনিট চলার পর হঠাৎই সংবাদ পাঠ বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পর চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জেনারেল অফিসার কমান্ডের জিওসি মেজর জেনারেল আবুল মনসুরের বরাত দিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিহত হওয়ার খবর প্রচার করা হয়। এ খবর প্রচারের আগ পর্যন্ত চট্টগ্রামের সাধারণ মানুষ এবং স্থানীয় প্রশাসনের বেশিরভাগ কর্মকর্তারা জিয়াউর রহমানের মৃত্যুর ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানতেন না বলেও তৎকালীন পত্রপত্রিকায় খবরে বলা হয়েছে। রেডিওতে ঘোষণা দেওয়ার পর জিয়াউর রহমানের মৃত্যুর খবর দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়ে। এক বিবৃতিতে তৎকালীন সরকার জানায় যে বিপ্লবী পরিষদ পরিচয় দেয়া কিছু সেনা সদস্য রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে তৎকালীন উপরাষ্ট্রপতি ও বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ক্ষমতা গ্রহণের পর জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেন মোহাম্মদ সাত্তার। বৈঠকে 3 বাহিনীর প্রধানসহ সবাই অস্থায়ী রাষ্ট্রপতির সরকারের প্রতি অনুগত প্রকাশ করে বলে তখনকার গণমাধ্যমে খবরে বলা হয়েছে। এরপর 30 মে দুপুরে রেডিও এবং টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন আর সেই ভাষণের একটি অনুলিপি পরের দিন বাংলাদেশের বেশিরভাগ জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। রাষ্ট্রপতি সাত্তারের যে ভাষণ দিয়েছিল সেই ভাষণটি হলো, আমি গভীর বেদনা ও দুঃখ ভরে জানাচ্ছি যে আমাদের প্রিয় নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান 30 মে শুক্রবার সকালে চট্টগ্রামের দুষ্কৃতিকারীদের হাতে নিহত হয়েছে। ভাষণের শুরুতে সাত্তার বলেন, এরপর লাইনে তিনি বলেন, আমি সংবিধানের
55 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত রয়েছি। দেশে তখনকার পরিস্থিতিতে দুর্যোগময় উল্লেখ করে ধৈর্য ও সহিংসতা বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান সাত্তার। একই সঙ্গে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সরকারকে সব ধরনের সহায়তা করারও আহ্বান জানানো হয়। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা আগের মতোই নিজ নিজ দায়িত্ব পালন করেন। নিজের ভাষণে অস্থায়ী প্রেসিডেন্ট এটা উল্লেখ করেন যে বাংলাদেশের সঙ্গে অন্য দেশের যত আঞ্চলিক ও আন্তর্জাতিক চুক্তি রয়েছে সেগুলো স্বাভাবিক নিয়মেই কার্যকর থাকবে। রাষ্ট্রপতির মৃত্যুতে 40 দিনের জাতীয় শোক ঘোষণা করার মাধ্যমে সাত্তার তার ভাষণ শেষ করেন। ক্ষমতা গ্রহণের পর 30 মে থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয় যে রাষ্ট্রপতিকে হত্যার ঘটনায় জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে মনে করে সরকার। ফলে পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের কোথাও সভা সমাবেশ, গণজমায়েত ও মিছিল নিষিদ্ধ করা হয়। তবে জরুরি অবস্থা ঘোষণার ফলে সংবিধান বা সংসদ বাতিল হবে না বলে বিবৃতিতে জানানো হয়। সঙ্গে এটাও জানানো হয় যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পরে জিয়াউর রহমানের মরদেহ গোপনে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় রাঙ্গুনিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানেই একটি পাহাড়ের পাদদেশে জিয়াউর রহমানকে কবর দেওয়া হয় বলে তখনকার একাধিক পত্রিকায় খবরে বলা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে 1981 সালের 2রা জুনে দৈনিক সংবাদের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে 30 মে সকাল 8টা থেকে 9টার মধ্যে সেনাবাহিনীর একটি দল চট্টগ্রাম সার্কিট হাউসে আসে। তারা নিহত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ অন্তত 3 জনের মৃতদেহ গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার পর 30 মে সকালে সার্কিট হাউসে গিয়েছিল সেনাবাহিনীর তৎকালীন মেজর জেনারেল করিম রেজা। কয়েক বছর আগে বিবিসি বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে মিস্টার রেজা বলেন যে তাকে বাসা থেকে ডেকে নিয়ে সার্কিট হাউসে পাঠানো হয়েছিল। সেখানে আগে থেকে এমন অবস্থা নিয়ে থাকা সৈন্যদের নিরাপদ সরিয়ে নেওয়ার জন্য। কর্নেল মতিউর রহমান আমাকে ডাকেন, ডেকে বলেন যে জিয়াউর রহমান ডেড বডিটা কিছু টিপস সাথে নিয়ে সার্কিট হাউসে থেকে নিয়ে পাহাড়ের ভেতরে কোথায় কবর দেওয়ার জন্য। আমি তখন তাকে বললাম যে আমাকে অন্য কাজ দেন। এরপর উনি মেজর শওকত আলীকে ডেকে ওর দায়িত্ব দিলেন। বিবিসি বাংলাকে বলেন, মিস্টার রাজা বেশ কয়েকজন সেনা সদস্যকে সঙ্গে নিয়ে মেজর শওকত আলী এরপর জিয়াউর রহমানের মরদেহ পাহাড়ি এলাকায় নিয়ে দাফন করেন বলে জানান তিনি। মিস্টার রহমানের সঙ্গে একই কবরে কর্নেল এহসান এবং ক্যাপ্টেন হাফিজের মৃতদেহ কবর সমাহিত করা হয়েছিল। তৎকালীন সেনাবাহিনীর মেজর জেনারেল করিম রেজা বিবিসি বাংলাকে জানান যে চট্টগ্রামে সার্কিট হাউস থেকে সেনানিবাসে ফিরে তিনি রীতিমতো যুদ্ধের পরিবেশ দেখতে পান। মেজর রেজার মতো যেসব সেনা কর্মকর্তা হয়তো ছুটিতে ছিল নতুবা অন্য কোনো কাজে ছিলেন তাদের ডেকে এনে বিভিন্ন দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। মেজর রেজার কাঁধে নতুন চাপে মেজর জেনারেল আবুল মনসুরের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব। চট্টগ্রাম সেনানিবাসের তখনকার জিওসি মিস্টার মঞ্জুর 30 মে সারাদিন কর্মকর্তা ও সৈন্যদের বিভিন্ন ব্যারাকে ঘুরে ঘুরে বক্তব্য দিচ্ছেন বলে জানান রেজা।
এক পর্যায়ে তার কাছ থেকে ঢাকার সেনানিবাস থেকে একটি টেলিফোন আসে। টেলিফোনের অপর প্রান্ত থেকে বলা হয় যে জেনারেল এরশাদ মেজর জেনারেল মঞ্জুরের সাথে কথা বলতে চান, কিন্তু জেনারেল এরশাদের সাথে কথা বলার বিষয়ে মোটেই আগ্রহ ছিলেন না জেনারেল মঞ্জুর। মিস্টার রেজার কাছে মনে হয়েছিল যে মেজর জেনারেল মঞ্জুরের সাথে সমঝোতার মাধ্যমে জেনারেল এরশাদ হয়তো ক্ষমতায় যেতে চাচ্ছেন, কিন্তু জেনারেল মঞ্জুর হয়তো জেনারেল এরশাদকে মেনে নিতে চাননি। সন্ধ্যা আইন বিচ্ছিন্ন চট্টগ্রাম। জিয়াউর রহমানকে হত্যা করার পর চট্টগ্রামের বিভিন্ন নিয়ন্ত্রণে অভ্যুত্থানকারীরা জারি করা হয় সন্ধ্যা আইন। 30 মে থেকে পরবর্তী দুদিন রাস্তায় রাস্তায় অভ্যুত্থানের পক্ষে থাকা সেনা সদস্যদের টহলও দেখা গেছে বলে তখনকার পত্রপত্রিকায় খবরে বলা হয়েছে। খবরে আরও বলা হয়েছে, ওই দিন সকাল 9টার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের টেলিযোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। অন্যদিকে অভ্যুত্থানকারীরা অবস্থান নেয় সড়ক ও আকাশপথেও যোগাযোগ বন্ধ হয়ে যায়, ফলে চট্টগ্রাম পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মরদেহ হস্তান্তরের আহ্বান। হত্যাকাণ্ড ঘটনা জানার পর সেই দিনই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় আনার প্রচেষ্টা চালানো হয়েছিল বলে জানান তৎকালীন সরকার, কিন্তু সরাসরি যোগাযোগ করতে না পেরে পরবর্তীতে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে রাষ্ট্রপতির মরদেহ ঢাকায় পাঠানোর অনুরোধ জানানো হয় বলে সাংবাদিকদের জানান তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। কিন্তু চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মনসুর সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বলে এক বিবৃতিতে জানান সরকার। চট্টগ্রামের অভ্যুত্থানকারী সেনারা জিয়াউর রহমানের মরদেহ হস্তান্তর না করায় সরকার ক্ষিপ্ত হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন অস্থায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাত্তার। এ অবস্থায় চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মঞ্জুর সহ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সদস্যদের সবাইকে 31 মে দুপুর 12টার মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের ক্ষমা করা হবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পর অভ্যুত্থানকারীরা নিজেদেরকে বিপ্লবী পরিষদের সদস্য বলে পরিচয় দিতে শুরু করেন। গবেষক আনোয়ার কবির বিবিসি বাংলাকে জানান, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর 30 মে জেনারেল মঞ্জুর চট্টগ্রামের বেতার থেকে কয়েকবার ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে জেনারেল মঞ্জুর জেনারেল এরশাদকে সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত এবং মেজর জেনারেল মীর শওকত আলীকে সেনাপ্রধান হিসাবে ঘোষণা দিয়েছিল। এছাড়া বিপ্লবী পরিষদ গঠনের ঘোষণা দিয়ে জেনারেল মঞ্জুর সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধ কর্মকর্তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বলে গবেষক মিস্টার কবির উল্লেখ করেন। তিনি মনে করেন, জেনারেল মঞ্জুর হয়তো ভেবেছিল তাদের সমর্থনে ঢাকা সেনানিবাসে মুক্তিযোদ্ধাদের অনেক সাড়া দিতে পারে, কিন্তু সেটা হয়নি। জিয়াউর রহমানকে হত্যার দিন অর্থাৎ 30 মে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে যে যুদ্ধ পরিস্থিতি ছিল সেটা তার পরের দিন দ্রুত পাল্টাতে থাকে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সময় বিএনপির বর্তমান প্রয়াত নেতা হান্নান শাহ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার পদমর্যাদায় চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে কর্মরত ছিল। 2016 সালের মৃত্যুর কয়েক বছর আগে বিবিসি বাংলাকে দেয়া একটি সাক্ষাৎকারে মিস্টার শাহ বলেছিল যে রাষ্ট্রপতিকে হত্যার পরে দুদিন অভ্যুত্থানকারীরা চট্টগ্রাম শহরকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল, কিন্তু 31 মে তারিখে এসে অভ্যুত্থানের সঙ্গে জড়িত সৈনিক ও কর্মকর্তাদের মধ্যে বিভক্তি দেখা গেল। অভ্যুত্থানকারীদের পক্ষে ত্যাগ করে অনেকে অস্থায়ী রাষ্ট্রপতি আবদুস সাত্তারের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করতে শুরু করল। এসব খবর পেয়ে মেজর জেনারেল মঞ্জুর বিচলিত হয়ে পড়েন বলে বিবিসি বাংলাকে বলেন হান্নান শাহ।
31 মে রাতে মেজর জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতিউর রহমান সহ অভ্যুত্থানকারীরা বেশ কয়েকজন কর্মকর্তা চট্টগ্রাম সেনানিবাস ছেড়ে চলে যান। সেই রাতের বর্ণনা দিতে গিয়ে সাবেক সেনা কর্মকর্তা হান্নান শাহ বিবিসিকে বলেন, 31 মে রাত 11টার দিকে জেনারেল মঞ্জুর এর বাসা থেকে হঠাৎ একটি ফোন এলো। তিনি আমাকে এবং আরও কয়েকজন কর্মকর্তাকে বসিয়ে রেখে ওনার অফিস থেকে বাসায় গেলেন, কিন্তু ঘণ্টা খানেক পরেও তিনি ফিরে এলেন না। এমন অবস্থায় অন্য অফিসারদের তাদের কর্মস্থল পাঠিয়ে দিয়ে আমি আমার কর্মস্থল মিলিটারি একাডেমিতে ফিরে আসলাম। ইতিমধ্যে আমি জানতে পারলাম জেনারেল মঞ্জুর তার পরিবার নিয়ে এবং অন্যান্য বিদ্রোহী অফিসারদের পার্বত্য চট্টগ্রামের দিকে পালিয়ে গেছে। বিবিসি বাংলাকে বলেন মিস্টার হান্নান শাহ। মেজর জেনারেল মঞ্জুরের পালানোর খবর ছড়িয়ে পড়ার পর অভ্যুত্থানের পক্ষের সেনাদের মনোবল আরও ভেঙে পড়ে। ঘটনা আরও নাটকীয় মোড় নেয় 1 জুনে, যেদিন জানা যায় যে অভ্যুত্থানের সঙ্গে জড়িত লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মেহবুব চট্টগ্রাম থেকে পালিয়ে যাওয়ার সময় সরকার সমর্থিত সেনা সদস্যদের গুলিতে নিহত হয়েছে। এই অবস্থার মধ্যে মঞ্জুরকে ধরার জন্য 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। তখনকার পত্রিকায় খবরে বলা হয়েছে যে কেউ যদি পলাতক মঞ্জুরকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারেন, সরকারের পক্ষ থেকে পুরস্কার হিসেবে তাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে। মেজর জেনারেল মঞ্জুর পালিয়ে যাওয়ায় চট্টগ্রামের সেনানিবাস পুনরায় সরকারের নিয়ন্ত্রণে চলে আসে। নানা ঘটনার মধ্যে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে 1981 সালের 1 জুন জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজতে বের হয়েছিল ব্রিগেডিয়ার হান্নান শাহ। তার সাথে ছিলেন কয়েকজন সিপাহী, একটি ওয়্যারলেস সেট এবং একটি স্ট্রেচার। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হান্নান শাহ জানিয়েছেন যে জিয়াউর রহমানের মরদেহ খুঁজে বের করার জন্য তার কাপ্তাই রাস্তার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং অনুমানের উপর ভিত্তি করে নতুন কবরের সন্ধান করছিলেন। তখন একজন গ্রামবাসী এসে তাদের জিজ্ঞাসা করে যে তারা কি খোঁজ করছেন। ব্রিগেডিয়ার হান্নান শাহ গ্রামবাসীকে জিজ্ঞাসা করেন সেনাবাহিনীর সৈন্যরা যেখানে কোনো ব্যক্তিকে সম্পত্তি দাফন করেছেন কিনা। তখন সে গ্রামবাসী একটি ছোট পাহাড় দেখিয়ে জানালেন কয়েকদিন আগে সৈন্যরা সেখানে একজনকে কবর দিয়েছে। তবে সে গ্রামবাসী জানতেন না যে কাকে সেখানে কবর দেওয়া হয়েছে। গ্রামবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী হান্নান শাহ সৈন্যদের নিয়ে সেখানে গিয়ে দেখেন নতুন মাটিতে চাপা দেওয়া একটি কবর। সেখানে মাটি করে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরও 2 সেনা কর্মকর্তার মৃতদেহ দেখতে পান তারা। তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃতদেহ তুলে চট্টগ্রাম সেনানিবাসে আনা হয়। সেখান থেকে পরে হেলিকপ্টার করে জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় আনা হয়। এরপর ঢাকায় জানাজা শেষে সংসদ ভবনের সামনে উপস্থিত ক্রিসেন্ট লেকের উত্তর পাশে মোহাম্মদ জিয়াউর রহমানকে পুনরায় দাফন করা হয়। মোহাম্মদ জিয়াউর রহমানের জানাজায় কয়েক লাখ মানুষ অংশ নিয়েছিল। তখনকার জাতীয় দৈনিকগুলোতে খবরে উল্লেখ করা হয়। মেজর জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতিউর রহমান যে গাড়ির বহরে পালিয়েছিলেন, সেই বহরে মেজর রেজাউল করিম রেজাও ছিল। তিনি বিবিসি বাংলাকে জানান, কিছুদিন অগ্রসর হয়ে একটি পাহাড়ি এলাকায় পৌঁছানোর পর সামনে গোলাগুলির শব্দ শুনতে পান। তখন তারা এটাও লক্ষ্য করেছিলেন যে সামনে কিছু সৈন্য পাহাড়ের দিকে ছুটাছুটি করছে। সে সময় মিস্টার মঞ্জুর গাড়ি ঘুরিয়ে ফেলার নির্দেশ দেন, কিন্তু গাড়িটি হঠাৎ করে বিকল হয়ে পড়ায় সেটি করা সম্ভব হয় না। তখন তারা অন্য আরেকটি গাড়িতে করে পেছনের দিকে চলে আসেন। সেখানে একটি গ্রামে তার গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন। এলাকাটিতে চা বাগান ছিল। জেনারেল মঞ্জুর তখন চা বাগানে একটি কুলির বাড়িতে আশ্রয় নেয়। সেখানে আত্মসমর্পণ করলে চট্টগ্রামের হাটহাজারী থানা তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তফা কামাল কুদ্দুস তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এরপর তাকে চট্টগ্রাম সেনানিবাসে নেওয়া হয়।
সেখানে মেজর জেনারেল আবুল মনসুর হত্যার শিকার হন বলে অভিযোগ রয়েছে। যদিও সরকারি সূত্রের বরাত দিয়ে তখনকার পত্রপত্রিকায় খবরে বলা হয়েছে যে সেনানিবাসে নেওয়ার সময় একদল সশস্ত্র ব্যক্তি জেনারেল মঞ্জুরকে ছিনিয়ে নেওয়ার পর সেনা সদস্যদের উপর হামলা করে। তখন দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে মিস্টার মঞ্জুর আহত এবং পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ সময় বিদ্রোহের অভিযোগে 18 জনকে সামরিক কর্মকর্তা বিচার করা হয়েছিল। এর মধ্যে 13 জনের সেনা কর্মকর্তার ফাঁসি এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। যে সাময়িক আদালতে গিয়ে অভ্যুত্থানকারীদের বিচার করা হয়েছিল তাতে অভিযুক্তদের পক্ষে আইনি কর্মকর্তা হিসেবে কাজ করেছিল তৎকালীন সেনা কর্মকর্তা এবং বর্তমান বাংলাদেশ কল্যাণ পার্টির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে মিস্টার ইব্রাহিম দাবি করেছিলেন যে তৎকালীন কর্তৃপক্ষ ওই সেনা আদালতে যথাযথ কাজ করতে দেয়নি। সাময়িক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর ঘটনা সেনাবাহিনীতে, বিশেষ করে চট্টগ্রামের সেনানিবাসের সৈন্যদের উপরে নেতিবাচক প্রভাব ফেলেছে। সে সময় রুহুল আলম চৌধুরী বলেন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল তাকে পাঠানো হয়েছিল চট্টগ্রাম ক্যান্টনমেন্টে। বিবিসি বাংলাদেশকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৈনিকদের মধ্যে তখন চরম বিশৃঙ্খলা এবং অবিশ্বাস জন্ম নিয়েছিল। মিস্টার চৌধুরী বলেন, সোলজাররা মেরে ফেলবে এটা তো কেউ বিশ্বাসই করতে পারেনি। এ কেউ সন্দেহ করে সবার মধ্যে অবিশ্বাস। পুরো আর্মি টপ এ হত্যাকাণ্ডে জড়িত ছিল না কিনা কিছু সংখ্যা লোক ছিল। কমান্ড না থাকলে যা হয়, সেই চরম বিশৃঙ্খলা ছিল তখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টে। বিবিসি বাংলাকে বলেন মিস্টার চৌধুরী, এ অবস্থায় বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চট্টগ্রাম, যশোর, রংপুর, বগুড়া সহ বিভিন্ন এলাকায় সেনানিবাসগুলোতে গিয়ে সেনাদের সঙ্গে কথা বলতে শুরু করলেন তৎকালীন সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ। সেনাবাহিনীর মধ্যে প্রভাব বাড়ানোর ক্ষেত্রে এটিমি এরশাদকে সাহায্য করেছিলেন বলে মনে করেন অনেকে। একই সঙ্গে অভ্যুত্থানের সঙ্গে সংযুক্ত থাকার সন্দেহে তখন বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়, যাদের মধ্যে মিস্টার এরশাদের প্রতিদ্বন্দ্বিতারাও ছিল বলে জানা যায়। যেমন অভ্যুত্থানের পর বিপ্লবী পরিষদ থেকে তৎকালীন মেজর জেনারেল মীর শওকত আলী নামের যে সেনা কর্মকর্তাকে সেনাপ্রধান বানানোর দাবি জানানো হয়েছিল, তাকেও কিছুদিনের মধ্যে অবসর দিয়ে বিদেশের রাষ্ট্রদূত করার সুপারিশ করা হয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।